হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গত ২-৩টা পর্বে আমরা HTML নিয়ে বিস্তারিত আলোচনা দেখেছিলাম। কিভাবে ট্যাগ ইউজ করতে হবে এগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা আলোচনা করব CSS নিয়ে। CSS মিন ক্যাসকেডিং স্টাইল শীট। তার মানে HTML কোডটা লেখার পরে সেই HTML কোড দিয়ে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোকে বিভিন্ন রঙে বা কালারে স্টাইল করাটাই হচ্ছে এই CSS এর কাজ। সিএসএস দিয়ে মেইনলি এই কাজটাই করা হয়। যেমন আমরা H1 ট্যাগ নিয়েছিলাম, বোল্ড ট্যাগ নিয়েছিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছিলাম, এরকম অনেক ট্যাগ নিয়ে সেই ট্যাগের যে টেক্সটগুলো ছিল, টেক্সটগুলো লিখে আমরা টেক্সটগুলো কেমন হবে, বোল্ড হবে না টেক্সটগুলো কেমন কী হবে না হবে এগুলো আমরা ঠিক করে দিতাম। কিন্তু এই যে সেম জিনিসটাকেই এই যে বোল্ড হচ্ছে এবং H1 ট্যাগ বড় হয়ে আসতেছে একটা লেখা, বা H2, H3, H6 ট্যাগ যেটা আছে এটা ছোট হয়ে আসতেছে লেখা, এই লেখাটা বিভিন্ন কালার চেঞ্জ করা, লেখাটার সাইজ, লেখাটার সাইজ চেঞ্জ করা, লেখাটা কোথায় যাবে, কোন জায়গায় বসবে, লেখাটা কী হিসেবে থাকবে, কেমনভাবে থাকবে, এই জিনিসগুলোকে টোটালি মেনটেন করার জন্য ইউজ করা হয় সিএসএস, মানে ক্যাসকেডিং স্টাইল শিট। এই সিএসএস দিয়ে আমরা মেইনলি সব ধরনের স্টাইলের কাজগুলো করব। তো মেইনলি সিএসএস নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এইচটিএমএল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ভালো ধারণা রাখতে হবে। সিএসএস জানার আগে অবশ্যই এইচটিএমএল সম্পূর্ণরূপে না হলে বেসিক জিনিসটা আমাদের গত যে ২-৩টা টিউটোরিয়াল ছিল এই টিউটোরিয়ালগুলো ফলো করবেন, এরপরে সিএসএস টিউটোরিয়ালটা দেখা শুরু করবেন। ঠিক আছে? তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সিএসএস চলে যাই। তো এর আগে আমি বলে নিচ্ছি যে আমরা আজকে কি কি শিখব। আমরা মেইনলি আজকে শিখব ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস কাকে বলে, কীভাবে ইউজ করা হয়, ইন্টারনাল সিএসএস কীভাবে ইউজ করা হয়, এক্সটার্নাল সিএসএস কীভাবে ইউজ করা হয়, এগুলো আমরা আজকে জানবো। এরপরে একটা সিএসএস ফাইলকে কীভাবে আমরা এইচটিএমএল ফাইলের সঙ্গে লিঙ্ক আপ করতে পারি। এরপরে সিএসএস এর ক্লাস, ক্লাস কোনটাকে বলা হয়, ক্লাস কীভাবে নেয়, সিএসএস এর বিভিন্ন ইউনিট, সিএসএস এর বিভিন্ন ইউনিট যেমন সেন্টিমিটার, ইএম, পিক্সেল, এগুলো নিয়ে জানবো এবং এগুলোর কিছু ব্যবহার দেখবো আজকে। এরপরে কিছু ট্যাগের আমরা স্টাইল করা দেখবো, জাস্ট সিম্পলি বেসিক ধারণা নেওয়ার জন্য। তেমন কিছু দেখাবো না, বেসিক প্লাস বেসিক। এরপরে আমরা একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবো। সিম্পল এতটুকুই আমরা আজকে জানবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রথমে আমাদের প্রজেক্ট ফোল্ডার একটা করে নিয়েছিলাম, এইচটিএমএল ফাইল সহ একটা ফাইল তৈরি করা ছিল আগে, যেটাতে আমরা এইচটিএমএল ফাইলের কাজ করতে পারি, এইচটিএমএল কাজগুলো শিখছি। সেটা ছিল আগে থেকে, আমরা এটাতেই সিএসএস অ্যাপ্লাই করে দেখব। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড এটা ওপেন করে নিচ্ছি। ওকে, নেওয়ার পরে দেখেন এখানে আমাদের এইচটিএমএল ট্যাগটা নেওয়াই ছিল, এইচটিএমএল ট্যাগ এখানে বা এইচটিএমএল এর ফরম্যাটটা এখানে লেখাই ছিল। তো আমি এখানে সিম্পলি কিছু এইচটিএমএল ট্যাগ আগে নিয়ে নেই। H1 ট্যাগ নিচ্ছি আমি এখানে। H1 ট্যাগের জন্য আমি নিয়ে নেই আই লাভ মাই মাই কান্ট্রি। ওকে, H1 ট্যাগ নিলাম একটা। এরপরে আমি আর ট্যাগ নেই, বি ট্যাগ নেই, বোল্ড ট্যাগ। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। ওকে, মাদারল্যান্ড। ওকে, এই দুটো আমি নিয়ে নিলাম। আমি ফাইলটা ওপেন করে নেই ব্রাউজারের মধ্যে। কারণ ফাইল ব্রাউজারের মধ্যে ওপেন করে নেওয়ার পর সেম এখানে H1 ট্যাগ আর এখানে একটা বোল্ড ট্যাগ ইউজ করে আমি দুটো লেখা নিয়েছি। এখন এখানে হয়ে গেছে। এখন আমি সিএসএস ট্যাগ ইউজ করে দেখব। তো প্রথমে আমরা দেখব ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ বা ইনলাইন সিএসএস আমরা কোনটাকেই বলবো, সরি ইনলাইন ট্যাগ না, ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস আমরা কোনটাকে বলবো, ইনলাইন সিএসএসটা আসলে কি। এই যে H1 যে ট্যাগটা আমরা নিয়েছি, এই H1 ট্যাগের কালার চেঞ্জ করার জন্য এই H1 ট্যাগের ভিতরেই আমরা চাইলে একটা অ্যাট্রিবিউট ইউজ করে এখানেই স্টাইল দিতে পারি, সিএসএস ইউজ করতে পারি। অ্যাট্রিবিউটটা হচ্ছে আমি স্টাইল ইউজ একটা অ্যাট্রিবিউট নিলাম এখানে। ওকে, নেওয়ার পর ইকুয়াল দিলাম, দিয়ে
আমি ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে একটা সিএসএস নেই, কালার কালার সিএসএস নিয়ে একটা ক্লোন দিব, দেওয়ার পর দিলাম রেড। ওকে, দিলাম রেড, রেড কালার নিচ্ছি আমি, দেখি সেভ দিয়ে সেভ সেভ দেওয়ার পর কিছু আসে কি না ভালো করে লক্ষ্য করবেন। এটা ওকে, দ্যাটস ইট, আমাদের টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রেড হয়ে গেছে। এরপর আমি যদি এখানে দেখেন কত সুন্দর, ভিজুয়াল স্টুডিও কোডে আমরা যখন রেড দিয়ে দিলাম, রেড কালারটা এখানে হয়ে গেছে। তোমরা এখান থেকে অনেক কালার পিক করতে পারি, যে কোনো একটা কালার পিক করলে এখন দেখবেন এখানে কালার কোড চলে আসবে। ঠিক আছে, কালার কোড চলে আসছে, একটা 8 GB কালার কোড চলে আসছে। তো আমি এটা সেভ করে নিয়ে যদি আমরা রিফ্রেশ দেই, কালারটা চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর, কত ইজিলি আমরা এখানে একটা স্টাইল চেঞ্জ করে দিলাম, কত সুন্দরভাবে একটা স্টাইল এখানে দিয়ে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। এখন নেক্সট যদি আমরা আরও কোনো এখানে সিএসএস ইউজ করতে চাই, যেমন ধরেন যে আমি এখানে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবো, আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইছিলাম যে একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালার কীভাবে চেক করে বা চেঞ্জ করে। তো সেই জন্য আমাদের এখানে দিতে হবে একটা সেমিক্লোন। সেমিক্লোন দেওয়ার পর আবার একটা লিখবো যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার লেখার জন্য ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অ্যাট্রিবিউট এখানে চলে আসছে। বাস, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই যেটা একটা ফুটবে, ব্ল্যাক, ব্ল্যাক দিলাম আমি ব্যাকগ্রাউন্ড কালার। এখন যদি আমি দেখেন রিফ্রেশ দিলাম, আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা সবগুলোর সবগুলো টেক্সট বা বিভিন্ন জায়গা যেখানে যেখানে স্টাইল চেঞ্জ করা লাগবে সবগুলো করতে পারি। তো এটা কিন্তু অনেকটা মানে জগা খিচুড়ি অবস্থা হয়ে গেছে। তো আমরা যদি এইখানে এটা ইউজ করি, দেখেন কোডটা যখন আমরা অনেকগুলো কোড লিখবো, কোডটা কিন্তু কেমন যেন একটা দেখতে লাগবে, কোডটা তেমন কিন্তু গোছালো লাগবে না। কিন্তু এই কোডটাকে যদি আমি অন্য একটা বা এই সিএসএস গুলোকে যদি অন্য একটা ফাইলের মধ্যে নিয়ে গিয়ে রাখি, তো সেই ফাইল থেকে সবগুলো সিএসএস লিখবো আমরা, বা সেই ফাইলের মধ্যে সবগুলো সিএসএস রাখবো। তো যদি সেটা করি তাহলে কি হচ্ছে, তাহলে হবে কি, তাহলে আমাদের আর এইচটিএমএল এর ফাইলের মধ্যে সিএসএস গুলো নিয়ে এসে আর জগা খিচুড়ি লাগবে না, বা হজ বড় অবস্থা হবে না। তো এটা হচ্ছে গেল ইনলাইন সিএসএস। তো আমরা এভাবে কিন্তু সিএসএস লিখতে পারি। তো ইনলাইন সিএসএসটা আমি ডিলিট করে দিচ্ছি, দেওয়ার পর সেভ করে নেই, দেখেন সেম আগের মতো চলে আসবে। ঠিক আছে, এখন এটা গেল ইনলাইন সিএসএস। এখন চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস নামে একটা সিএসএস আছে, ইন্টারনাল সিএসএস। সেই ইন্টারনাল সিএসএসটা আমরা ইউজ করতে পারি। তো ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য তবে ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে স্টাইল। সেটা আমরা কোথায় নিব, স্টাইল এন্ডিং আসতে ফার্স্ট স্টেপ ট্যাগের মতোই আর কি। তো এটা আমরা নিব হেড নামের যে অপশনটা আছে, হেড নামের যে ট্যাগটা আছে, এই হেড ট্যাগের মাঝখানে। ঠিক আছে, তাহলে আর এদিকে আসতেছে না, কারণ বডির মধ্যে আমরা যেগুলো যেগুলো স্টাইল করে রাখছি সেগুলোই আমরা এখান থেকে স্টাইল করব। তো ইনলাইন, যখন আমরা ইনলাইন সিএসএস করব তখন ডিরেক্টলি আমরা কিন্তু ট্যাগের মধ্যে গিয়েই সিএসএসটা অ্যাপ্লাই করতেছি। আর যখন আমরা ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমাদের চিনায় দিতে হবে যে এইটা হচ্ছে এইচটিএমএল বা এইচ1 ট্যাগ। তুমি এইচটিএমএল এর যে এইচ1 ট্যাগটা আছে, এই এইচ1 ট্যাগটাকে তুমি ব্ল্যাক করো বা লাল করো বা গ্রিন করো, ঠিক আছে, যেটাই হোক না কেন তো থাকো। আচ্ছা, আমি এখানে আরো 2-3টা নিয়ে নিচ্ছি, এখানে এইচ1, এইচ2, এখানে এইচ3, এইচ3 নিলাম। ওকে, এইচ3 নিলাম। এখন দেখি 3টা ট্যাগ চলে আসছে। এখন আমি যদি এখানে কোনো সিএসএস কোড লিখি বা সিএসএস লিখি এখানে, সেক্ষেত্রে কিন্তু সে বুঝবে না যে আসলে কোনটা আমি কালার করতেছি। তো সেজন্য আমাদের এখানে ইউজ করতে হবে ক্লাস। ধরুন আপনি এইচ1 ট্যাগ ইউজ করতেছেন, এখানে এইচ1 ট্যাগ বা এইচ2 বা এইচ3, এইচ4 এর ট্যাগগুলো ইউজ করতে, কোডগুলো ইউজ করতেছেন। আসলে মেইনলি এগুলোকে কিন্তু প্রতিটাকে ক্লাস ধরা হয়, অথবা আপনি চাইলেও কিন্তু এক্সট্রাভাবে লিখতে পারেন, আলাদা কোনো ক্লাস কিন্তু লিখতে পারেন। আপনি যখন এইগুলো সিএসএস জন্য ইউজ করবেন তখন এটাই এক একটা করে ক্লাস হয়ে যাবে, এই এইচ1, এইচ2, এইচ3। এবং আপনি চাইলে কিন্তু এই এইচ1, এইচ2 বাদ দিয়ে কিন্তু নিজস্বভাবে নিজের মন মতো করেও আপনি ক্লাস তৈরি করতে পারেন। ঠিক আছে, তো
তো আমি এইখানে মেইনলি আগে নতুন নিজের মতো করে ক্লাস তৈরি না করে আমরা আগে দেখি যে আসলে কিভাবে এই ইয়াটাকে বা এই H1 ট্যাগটাকে ডিরেক্টলি আমরা কালার করতে পারি। এটা আমরা এখন দেখি একটু। তো H1 ট্যাগটাকে কালার করতে হলে আমাদের প্রথমে লিখতে হবে H1। যেহেতু আমরা H1 ট্যাগটাকে কালার করব, তাহলে আমাদের লিখতে হবে H1। এরপর আমাদের কার্লি ব্র্যাকেটস দিতে হবে। কার্লি ব্র্যাকেটস হচ্ছে কোনটা? সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলা হয়, এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেটস। এই কার্লি ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর এইটার মধ্যে এখন আমরা আমার যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো অ্যাপ্লাই করব। যেমন কালার ক্লোন দিলাম। কালার দেওয়ার পর আমি গ্রিন গ্রিন দিলাম। ঠিক আছে, গ্রিন দেওয়ার পর সেমিক্লোন সেমিক্লোন দিয়ে নিচে চলে আসলাম। এখন যদি আমি H1 ট্যাগটাকে কালার করতে যাই, দেখুন H1 ট্যাগ, সরি কালার একটা গ্রিনটা না দিয়ে আমি একটু উজ্জ্বল কালার দিই, লাল কালার দিচ্ছি, লাল কালার দিলাম H1। দেখি একটু, দেখেন H1 ট্যাগটা কিন্তু লাল কালার হয়ে গেছে, কিন্তু আমাদের এইখানে যে H2 H3 এই যে কালারগুলো আছে এগুলো কিন্তু লাল হয় নাই। আচ্ছা, আমি যদি আরো কিছু কালার এখানে নেই, আমি যদি আরো কিছু ট্যাগ এখানে নেই, H1 ট্যাগ আরো নিলাম, ধরেন H1 ট্যাগটা নিলাম আমি, H1 ট্যাগ দিয়ে দিলাম। এটা আমি হচ্ছে এটাও H1 ট্যাগ বানাই দিচ্ছি। H1, এটাও H1 ট্যাগ বানাই দিলাম এটা আমি। এখন দেখেন আমি যেহেতু এখানে H1 ট্যাগ ইউজ করছি, তো H1 ট্যাগ ইউজ করার জন্য আমার এইখানে যতগুলো H1 ট্যাগ আছে, H1 ট্যাগ যতগুলো দেওয়া আছে আমাদের, এটাও H1 ট্যাগ দেওয়া আছে, এটাও H1 ট্যাগ দেওয়া আছে, এটাও H1 ট্যাগ দেওয়া আছে। এরকম আলাদা একটা টেক্সট দেই, মাই নেম ইজ মেহেদি। ওকে, এটা আমি দিয়ে দিলাম জাস্ট টেক্সটগুলো আলাদা করার জন্য। তো এখানেও H1 ট্যাগ, এখানেও H1 ট্যাগ, এখানেও H1 ট্যাগ। আমরা এখানে কি করছি? H1 ট্যাগের কালার চেঞ্জ করছি। তো দেখি আমরা H1 ট্যাগের সবগুলো কালার চেঞ্জ হয়েছে কিনা। দেখুন H1 যতগুলো ট্যাগ ছিল সবগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি সেম ভাবে H2 ট্যাগটাকে কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে কি করব? H2 দিব। H2, দেখুন H2, তার মানে H1 ট্যাগটা আগে আগে যে কালার ছিল ডিফল্ট কালার ব্ল্যাক, ওটা হয়ে গেছে। এখন H2 কালার যেটা ছিল বা H2 ট্যাগ যেটা ছিল ওটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। কেন? আমরা এখানে স্টাইলের মধ্যে H2 ট্যাগটা ইউজ করছি, যার কারণে কালারটা চেঞ্জ হয়ে H2 কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এরপর আমি যদি এখন এইখানে অ্যালাইন দিতে চাই। অ্যালাইন কি? অ্যালাইন হচ্ছে এই টেক্সটটা কোন জায়গায় থাকবে। এটা কিন্তু টোটালি একটা পেজ, এই পাশ থেকে এই পাশে, ডান থেকে বাম, টোটালি একটা পেজ। এই পেজটা ডান বাম এবং মাঝখান তিনটা কিন্তু জায়গা আছে। তো আমি যদি চাই আমার এই টেক্সটটাকে আমি কোথায় রাখবো সেটাও আমি রাখতে পারি। যেমন আমি H2 ট্যাগটাকে আমি যদি বলি অ্যালাইন, অ্যালাইন, ঠিক আছে, আমি যদি অ্যালাইন দেই, অ্যালাইন দেওয়ার পর আমি সেমিকোলন দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে কি ইউজ করব, সেন্টার ইউজ করি, সেন্টার, সেন্টার ইউজ করি, দিলাম। দেখুন এখানে একটা জিনিস আপনারা দেখতে পাবেন, কি আমাদের এখানে মাঝখানে কিন্তু আসে নাই। আমরা অ্যালাইন দিছি কিন্তু আমরা দেইনি কি, আমরা দেইনি যে এটা কোন ধরনের মানে এই যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা কি, কেমন, এটা এটা তো টেক্সট না। তো সো আমরা এখানে দেব টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন লিখে যখন আমরা দিব, দেখি তখন আমাদের কাজ করে কিনা। দেখেন টেক্সট অ্যালাইন যখন আমরা সেন্টার করে দিলাম, তখন আই লাভ মাই কান্ট্রি এই টেক্সটটা সেন্টারে চলে আসছে। ঠিক আছে, এই টেক্সটটা কিন্তু সেন্টারে চলে আসছে। এখন আমি যদি H1, আচ্ছা H1 আমি এখন আবার এখানে H1 টা একটা আবার এখানে ইউজ করি। আমি জাস্ট লিখতেছি না, কপি করে দিচ্ছি। এখানে H3 দিচ্ছি, এখানে H1 দিলাম। আপনারা যেখানে ইউজ করেন না কেন। এখন আমি H3 কালারটা চেঞ্জ করে আমি আহ, আচ্ছা H3 কালারটা আমি এখান থেকে কালার লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি ব্লু। ওকে, ব্লু। এরপর আমি H1 কালার দিয়ে দিচ্ছি H1টা কি দেওয়া যায়, এটা দেওয়া যায় পার্পল কালার।
সরি ক্লোন, পার্পল কালার, এই পার্পল কালারটা দিলাম, অথবা চাইলে আমরা পিঙ্ক কালারও দিতে পারেন। এখন যদি আমি রিফ্রেশ করি সবগুলো অ্যালাইন চলে আসছে। কেন অ্যালাইনে চলে আসছে দেখুন, H1 এর H2 ট্যাগটা আমার এখানে টেক্সট অ্যালাইন দেওয়া আছে সেন্টার, H1 এ দেওয়া আছে টেক্সট অ্যালাইন সেন্টার, H3 দেওয়া আছে টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি আমি টেক্সট অ্যালাইন H3 টা দিলাম লেফট, লেফট করে দিচ্ছি, আমি H1 টা একটা সেন্টার রাখলাম, H2 টা একটা যদি আমি রাইট করে দেই, তাহলে রাইট করে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি দেখেন দুইটা দুই দিকে চলে গেছে, H1 টা মাঝখানে রয়ে গেছে। এখন যদি আমি সেম এটা যদি আমি সেন্টার করে দেই, এটা সেন্টার করে দিলাম, এটাকে আমি লেফট করে দিচ্ছি, এটাকে আমি রাইট করে দিচ্ছি, এটাকে আমি রাইট করে দিলাম। ওকে, রাইট করে দিলাম। এখন রিফ্রেশ দেই, দেখুন আমাদের যেটা 3 ছিল H3 সেটা আমাদের হয়ে গেছে বামে, এটা মাঝখানে, এগুলো হয়ে গেছে ডানে। ঠিক আছে, মিল আছে না সবগুলোর সাথে? এখন এটা গেল আমাদের ইন্টারনাল সিএসএস। আমরা ইন্টারনাল সিএসএস কিন্তু এইভাবে লিখতে থাকি। সিএসএস এবং এইচটিএমএল ফাইল কিন্তু একসাথে আমরা লিখে কাজ করতে পারি। সেক্ষেত্রে দেখুন এইখানে একটা জিনিস, আমরা এখানে যখন আমরা কোড লিখতেছি, এইচটিএমএল কোড ট্যাগ লিখতেছি, সিএসএস লিখতেছি, এগুলো পরবর্তীতে যখন মেনটেন করবেন বা যখন এটা চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু এগুলা মেনটেন করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ কোথায় এইচটিএমএল কোডটা আছে এটা খুঁজে পাওয়া অনেক মুশকিল হয়ে যাবে। তো এই এখন হয়তো বা 10 লাইন, 15 লাইন, 20 লাইন কোড আছে, যখন আমরা এই সিএসএস এর 1000, 2000, 3000 লাইন পর্যন্ত কোড লিখি সেক্ষেত্রে কিন্তু এগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা সিম্পলি একটা সিস্টেম ইউজ করি, সেটা হচ্ছে সিএসএস এর জন্য একটা আলাদা ফাইল তৈরি করে নেওয়া। যেমন এইচটিএমএল ফাইলের জন্য আমরা একটা আলাদা ফাইল তৈরি করে নিয়েছিলাম, index.html। সেম এরকম সিএসএস এর জন্য একটা ফাইল তৈরি করে নেওয়া যায়, যে ফাইল থেকে আমরা সিএসএস এ যা যা আছে সবগুলো আমরা সেখান থেকেই মেনটেন করতে পারি। এখন এখন আমরা এই যে সিএসএস গুলো যেগুলো ছিল সেগুলো আমরা একটা সিএসএস ফাইলের মধ্যে নিয়ে যাব। তো আমরা সিএসএস ফাইল একটা তৈরি করে নিব। সিএসএস ফাইল তৈরি করা খুবই ইজি একটা জিনিস। সেম আগের মতোই যেমন আমরা এইচটিএমএল ফাইল তৈরি করছিলাম ওই রকমভাবে আমরা তৈরি করতে পারেন। একটা সিম্পলি একটা নিউ টেক্সট ডকুমেন্ট নেবেন, নেওয়ার পরে পুরোটা সিলেক্ট করবেন, করার পরে দিবেন স্টাইল ডট সিএসএস। যেহেতু আমরা এটার স্টাইল করতেছি বা কালার করতেছি, আচ্ছা এখানে আমরা স্টাইল না দিলে দিলাম ফুটাঙ্গি, ফুটাঙ্গি ডট সিএসএস। আপনারা আপনার যেটা ইচ্ছা আপনার সেটা সিএসএস এর নাম দিতে পারেন। তবে অ্যাজ ইউজুয়াল মানুষ সবাই ইউজ করে যেটা যেটা হচ্ছে ডিফল্টভাবে সবাই ইউজ করে স্টাইল ডট সিএসএস। আপনি চাইলে স্টাইল ডট সিএসএসও দিতে পারেন। ঠিক আছে, আমি ফুটাঙ্গি ডট সিএসএস দিলাম। এখন আমি এটা আমি সেম একইভাবে ভিজুয়াল স্টুডিও কোডে রান অ্যাড করলাম। এখন আমি এই যে কোডগুলো যেটা লিখছিলাম, যেগুলো কোড সেই কোডগুলো আমি আর না লিখে ডিরেক্টলি করতেছি, কপি করে নিলাম। নেওয়ার পরে এটি স্টাইল স্টাইল এই দুটো স্টাইল আমি বাদ দিচ্ছি এখান থেকে, কারণ এগুলোর স্টাইলের দরকার নাই, যেহেতু আমরা ওখানে একটা স্টাইল শিট নিয়েই নিচ্ছি। যখন আমরা ডট সিএসএস লিখে দেব তখনই বুঝে যাবে যে এটা একটা সিএসএস ফাইল, ওকে, বা এটা একটা স্টাইলের ফাইল। আমি সবগুলো এখানে পেস্ট করে দিলাম, সরি ফাইনটা চলে গেছিলো, পেস্ট করলাম। পেস্ট করার পর আগের যে স্টাইল ছিল সেটা একটা রিফ্রেশ করি, দেখুন এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, মানে চেঞ্জ বলতে আগে যা ছিল এইচটিএমএল ফাইল যা ছিল ওইটাই হয়েছে, সিএসএস কিন্তু কোনো কাজ করে নাই। এখন চাইলে আমরা এটাকে কিভাবে অ্যাড করতে পারি, এইচটিএমএল ফাইলের সঙ্গে তো লিঙ্ক করতে হবে, তাই না? ফুটাঙ্গি আর আনফুটাঙ্গি এই দুটো তো একসঙ্গে অ্যাড করতে হবে। যদি আমরা এই দুটাকে একসঙ্গে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের এই দুটার সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপ করবো কিভাবে? লিঙ্ক আপ করার জন্য আমরা একটা লিঙ্ক ট্যাগ ইউজ করব। লিঙ্ক ট্যাগটা কি দেখুন ভালো করে, অবশ্যই এগুলো খাতা কলমে লিখে নেবেন। LINK লিঙ্ক। এখন নিচে চলে আসছে লিঙ্ক, আমরা এন্টার মারি। এন্টার মারার পর আমি গ্রেটার দেন দিলাম, লেস দেন গ্রেটার দেন দিয়ে মাঝখানে লিঙ্ক রেখে দেখুন এইখানে কিন্তু কোনো প্রকার এন্ডিং ট্যাগ আসে নাই। আচ্ছা, যেহেতু এন্ডিং ট্যাগ আসে নাই তার মানে এটাকে আর এন্ডিং ট্যাগ দিতে হবে না। ঠিক আছে, তো লিঙ্ক আপ করার জন্য আমাদের এখানে সিম্পলি একটা জিনিস দিতে হবে। আমরা আগে যখন লিঙ্ক আপ করতাম তখন কীভাবে কী করতাম,
আমরা দিতাম এইচ আর ই এফ, হাইপার হাইপারটেক্সট রেফারেন্স বা হাইপার রেফারেন্স। ওকে, তো এইচ আর ই এফ দেওয়ার পর আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দেওয়ার পর আমাদের যে সিএসএস ফাইলটা আছে সেই সিএসএস ফাইলের লিঙ্ক আপটা এখানে করতে হবে। সেম একইভাবে যেভাবে আপনারা টেক্সট পিকচারের যেভাবে আপনারা লিঙ্ক আপ করতেন, সেম একইভাবে এখানে লিঙ্ক আপ করতে হবে। সো আমি যদি এইখানে সিএসএস এর দিয়ে বা লিঙ্ক আপ করার পর এইচ আর ইএফ দেওয়ার পর কন্ট্রোল স্পেস চাপি, দেখুন তো এখানে আসতেছে কিনা। আমাদের লিঙ্ক আপ করার জন্য যেটা দরকার সেগুলো কিন্তু চলে আসছে। আমি এখান থেকে চাইলে ফুটাঙ্গি ডট সিএসএসটা সিলেক্ট করে দেওয়ার পর এন্টার মারলেই আমার এটা এখানে চলে আসলো নামটা। আচ্ছা, নাম তো চলে আসলো তাই না? নাম চলে আসার পর আমাদের এখানে একটা জিনিস বলে দিতে হবে, সেটা হচ্ছে এইটা যে ফাইলটা আমরা এখানে নিচ্ছি, কারণ আমরা এখানে তো ইমেজ ফাইলও নিতে পারি তাই না? যে ফাইলটা আমরা এখানে নিচ্ছি সেই ফাইলটা কি ধরনের ফাইল, সেই ফাইলের টাইপটা আমাদের বলে দিতে হবে। সেই ফাইল টাইপটা কি হবে? ফাইল টাইপ হবে ইকুয়াল, ফাইল টাইপটা কি হচ্ছে টেক্সট, টেক্সট অথবা সিএসএস। টেক্সট অথবা সিএসএস হচ্ছে ফাইলের নাম। এরপর আর কিছু করার দরকার না, একটা স্ল্যাশ দিলাম, আমি দিয়ে এটা পোস্ট করে দিলাম, দিয়ে যদি আমরা এখন রিফ্রেশ দেই, দেখুন তো রিফ্রেশ দিলে কিছু আসতেছে? কিছুই কিন্তু আসতেছে না। এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, জিনিসটার নাম হচ্ছে আমরা যে ফাইলটা যে এখানে লিঙ্ক আপ করছি, এটা তো এইচটিএমএল কে বলে দিতে হবে যে এটার সঙ্গে এই এইচটিএমএল ফাইল বা যে ফাইলটা আমরা লিঙ্ক আপ করছি সেটার সঙ্গে এইচটিএমএল ফাইলের সম্পর্ক কি। সেটার জন্য আমরা কি দেব, রেল রিলেশন ইকুয়াল, ডাবল কোটেশনের মধ্যে দিব কি, ডাবল কোটেশনের মধ্যে আমরা দিব রিলেশন। কি রিলেশন এটা? এটা হচ্ছে স্টাইল শিট, স্টাইল শিট, স্টাইল শিট এটা। তার মানে এটা হচ্ছে স্টাইল শিট, এটা স্টাইল করবে। দেখুন এখন কিন্তু সিএসএসটা কাজ করছে, আগে কিন্তু কাজ করে নাই। সিম্পলি এইভাবেই দেখেন সিএসএস কিন্তু লিঙ্ক আপ করতে পারে। এখন আরেকটা জিনিস আমরা এখন জানবো, সেটা হচ্ছে যেটা আমি বললাম যে সিএসএস এর বিভিন্ন ক্লাস ইউজ করা, ক্লাস ইউজ করে বিভিন্ন ধরনের কালার বা অ্যাট্রিবিউট বা সিএসএস অ্যাপ্লাই করা। যেমন ধরেন এখানে আমাদের কিন্তু H1 ট্যাগ অনেকগুলো আছে। আচ্ছা, এই পর্যন্ত তো ক্লিয়ার তাই না? যে এই ইন্টারনাল এক্সটার্নাল এটা আরেকবার দেখে নেবেন। এরপর কীভাবে লিঙ্ক আপ করবেন সিএসএসটা, সেটা প্রথমে লিখবেন লিঙ্ক, প্রথমে লিঙ্ক ট্যাগ দিবেন, লিঙ্ক ট্যাগ দেওয়ার পর স্পেস দিবেন, দিয়ে হাইপার রেফারেন্স এইচ আর ইএফ দিয়ে ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পর ডাবল কোটেশনের মধ্যে সেই আপনার সিএসএস যে ফাইলটা ছিল সেম একই রকম যেভাবে আপনার ইমেজ অ্যাড করতেন সেম একইভাবে এখানেও সিএসএসটা সিএসএস ফাইল নামটা অ্যাড করে দেবেন। দেওয়ার পর আপনাকে বলে দিতে হবে এই ফাইলের টাইপটা কি, কি ধরনের ফাইল এটা। আমি দিয়ে দিলাম টাইপ হচ্ছে টেক্সট অথবা সিএসএস ফাইল। এরপর এটার সঙ্গে এই সিএসএস ফাইলের সঙ্গে এইচটিএমএল ফাইলের যে রিলেশন, সেই রিলেশনটা বলে দিতে হবে এটা কি ধরনের কাজ করে, কি কাজ করে, এটা স্টাইলের কাজ করে, মানে সারাদিন ফুটাঙ্গি মেরে বেড়ায়, এই জন্য এটার নাম হচ্ছে স্টাইল শিট। ঠিক আছে, এটার নাম স্টাইল শিট। ওকে, এইভাবে আপনারা টোটালি এইচটিএমএল এর সঙ্গে সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করে নেবেন। লিঙ্ক আপ করার পর এখন আপনি এই যে সিএসএস ফাইলটা আছে এই সিএসএস ফাইলের মধ্যে এনি ওয়ান যে কোনো চেঞ্জ করেন না কেন সবগুলোই চেঞ্জ আপনার ওখানে দেখাবে। যেমন আমি এখানে টেক্সট এলাইনটা এখন করে দেই, দেখি সেন্টার, সেন্টার আমি দিলাম এটা H3টা, দেখি H3 সেন্টারে চলে যায় নাকি। হ্যাঁ দেখেন H3 সেন্টারে চলে আসছে। এখন আমরা ইচ্ছা মতো এখানে সিএসএস এর বিভিন্ন স্টাইল দিতে পারি, সেটা বিভিন্ন স্টাইল বিভিন্ন সিএসএস কোড করতে পারি এখানে। ঠিক আছে, বিভিন্ন সিএসএস কোড কিন্তু এখানে করতে পারি। এখন কিন্তু আর এই জয়া খিচুড়ি হজা বড় এইগুলা কিন্তু আর হবে না এইচটিএমএল ফাইলের মধ্যে। তো এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা এইচটিএমএল লিখবো আর সিএসএস ফাইলের মধ্যে সিএসএস লিখবো, বাস, আর কিচ্ছু করার দরকার নাই। এখন আরেকটা জিনিস দেখবো আমরা ক্লাস ইউজ করে কীভাবে বিভিন্ন ট্যাগের বিভিন্ন রকমের ডিজাইন করা যায়। যেমন ফুটাঙ্গির মধ্যে আমরা H1 ট্যাগ ইউজ করছিলাম, H1 ট্যাগ ইউজ করে আমি এখানে H1 ট্যাগের সবগুলো কালার চেঞ্জ করে দিয়েছিলাম। যতগুলো H1 ট্যাগ ছিল সবগুলো H1 ট্যাগ আমি
সবগুলো H1 ট্যাগ আমি লাল কালার বা ব্লু কালার যে কোনো কালারে হোক না কেন সেই কালারগুলো আমরা দিচ্ছিলাম। এখন যদি আমি এখানে বিভিন্ন ক্লাস ইউজ করি, সেই ক্লাস ইউজ করার পর সেই ক্লাস অনুযায়ী যদি আমি ইয়া দিতে চাই, আপনার কি বলে, বিভিন্ন অ্যাট্রিবিউট দিতে চাই, স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমার কি করণীয় আছে? তো এটা একটু আমরা দেখি কিভাবে আমরা কি করব এটা। তো আমরা এখন সিম্পলি একটা ক্লাস তৈরি করে নিব। H1 ট্যাগ দিয়ে আমি দেখাচ্ছি। H1 ট্যাগের মধ্যে একটা ক্লাস তৈরি করে নিব। দিব ক্লাস। এরপর ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমি ক্লাসের নাম দিব। ক্লাসের নাম কি দিব? ক্লাসের নাম দিলাম, ক্লাসের নাম কি দেওয়া যায়? বড় লেখা। ক্লাসের নাম দিলাম আমি বড় লেখা। এটা হচ্ছে ক্লাসের নাম। এখন এই যে H1 ট্যাগটা আছে, এই H1 ট্যাগের যে বড়লেখা ক্লাসটা আমি নিছি, এই বড়লেখা ক্লাসটাকে আমি ধরে এই বড়লেখা ক্লাসটার স্টাইল করব। তো বড়লেখা ক্লাসটা স্টাইল করার জন্য বড়লেখাটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি চলে যাব সিএসএস ফাইলের মধ্যে। এখানে গিয়ে আমি সিম্পলি একটা ডট দিব। ডট দেওয়ার পর আমি সেই বড়লেখা যে ক্লাসটা আমরা নিয়েছিলাম, সেই ক্লাসটা আমি এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে কার্লি ব্র্যাকেটস ইউজ করব। করে আমি যদি এখানে দেই কালার ইকুয়াল ব্ল্যাক, আমি যদি এখানে দেই এখানে আর কি দেওয়া যায়, ইউনিট নিয়ে পরে এসেছে, ইউনিট দিচ্ছি না আমি। এখন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি হচ্ছে ব্লু। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। বড় লেখা যে ক্লাসটা আমরা নিছিলাম, সেই বড় লেখা ক্লাসের টেক্সট কালার কি হবে? টেক্সট কালার হবে ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড হবে ব্লু কালার। তো আমরা এখানে এটা সেভ করে নেই। এখান থেকে বড় লেখা যে এটাও এইচটিএমএল ফাইলটা সেভ করে নেই। নিয়ে আমি যদি এখানে রিফ্রেশ দেই, দেখুন বড় লেখা যে ক্লাসটা আমরা নিয়েছিলাম এইচটিএমএল বা H1 ট্যাগের মধ্যে শুধুমাত্র সেই H1 ট্যাগটাই চেঞ্জ হয়েছে। পরবর্তীতে যে H1 ট্যাগগুলো আমরা নিয়েছিলাম সেই H1 ট্যাগগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এবং এই যে বড়লেখা ক্লাসটা আমি নিলাম এখান থেকে, এই বড়লেখা ক্লাসটা ধরে ধরে আমি এখন সব কাজেই করতে পারবো। যেমন আমি এখানে যদি এখন নেই টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন যদি আমি নিই, এখন টেক্সট অ্যালাইন নেবেন আমার সেন্টার, ওকে, সেন্টার নিলাম। এখন যদি নেই, সেন্টারে চলে আসলো। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস আপনাদের শেখাই, আমি একটা জিনিস শর্টকাট শেখাই দেয়, সেটা হচ্ছে এখন এখানে TEXT টেক্সট অ্যালাইন যখন আসবে উপরের দিকে দেখেন এখানে টেক্সট অ্যালাইন চলে আসছে। এখন যদি আমি সিম্পলি ট্যাব বাটনটা যেটা আছে কিবোর্ডের মধ্যে, সেই ট্যাব বাটন চাপ দেই, সঙ্গে সঙ্গে দেখেন টেক্সট অ্যালাইন তো বসে যাবে, সেমিক্লোন এবং ক্লোন দুটোই বসে যাবে এখানে। আর যদি এখানে অন্য কোনো চিহ্ন দেওয়া লাগতো, যেমন ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন দেওয়া লাগতো, সেগুলো কিন্তু বসে যাইতো। তো এইভাবে মূলত ক্লাস ইউজ করে আপনারা মেইনলি এই যে সিএসএস এর কাজগুলো করতে পারবেন। এরপরে আরও আছে আইডি, বা আইডি ইউজ করেও কিন্তু করতে পারবেন। তো আইডিটা আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন আমরা দেখবো আইডির ব্যাপারে। এরপরে আপনাদের ইউনিট নিয়ে বলে চাইছিলাম আমি। ইউনিট হচ্ছে যেমন সেন্টিমিটার বা আপনার পিক্সেল। যেমন টেক্সটের সাইজ একটা দেখে আমি এই টেক্সটের সাইজটা আমি সাইজ বাড়াবো কমাবো, টেক্সটের সাইজটা বাড়াতে চাই, বড় লেখা যেত এটা, তো আমি এখানে টেক্সট ফন্ট সাইজ দিব। এখানে ফন্ট সাইজ, যেমন ফন্ট সাইজ চলে আসছে, ফন্ট সাইজ দিলাম। ফন্ট সাইজ যদি আমি এখানে 100 পিক্সেল করে দেই, 100 পিক্সেল, পিএক্স মানে হচ্ছে পিক্সেল, 100 পিক্সেল যদি করে দেই, দেখেন ফন্ট সাইজটা কিন্তু বেড়ে গেছে। অনেক ইউনিট আছে, যেমন আপনার সেন্টিমিটার আছে, তারপর হচ্ছে আপনার মিলিমিটার আছে, ইঞ্চি আছে, ফিট আছে, পিএস বা পিকাস বা পিসি, পিকাস বা পিসি, স্যার 1 পিসি সমান 12 পিটি। এর বিভিন্ন ধরনের যে ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলো দেখে দেখে আপনারা এগুলো পরবর্তীতে আমরা দেখবো, এখন দেখার দরকার নাই, আপাতত এগুলোই যেগুলো দেখালাম এগুলো আপাতত প্র্যাকটিস করেন। পরবর্তীতে যখন কাজ করবো আমরা, বিশেষ করে প্রজেক্ট করার সময় এগুলো নিয়ে আরও বেশি বিস্তারিত আলোচনা করা হবে। আজকে তাহলে এই পর্যন্তই। আজকে আর বেশি দেখাবো না, অনেক বড় টিউটোরিয়াল হয়ে গেছে তাতেই। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো করে প্র্যাকটিস করেন, বেশি করে প্র্যাকটিস করেন। খোদা হাফেজ।